বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেনজির না, বেনজির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন। সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন, তারেক রহমান এত যিনি লন্ডনে বসে এই দেশ পরিচালনা করবে, ওনার ভাই মারা যাওয়ার পরে উনি এদেশে আসেননি, এত বড় নেতা উনি। এই দেশের প্রতি ওনার টান নেই। ওনার মা অসুস্থ, ওনার মা মৃত্যু সজ্জায়, ওনার মার দেখতে উনি আসেন না। পুরো বিল্ডিং সব কাঁপতেছে, মাটি কাঁপতেছে, আমরা থাকতে পারতেছি না গুলির শব্দের কারণে। আমরা এমনিতেই আতঙ্কে আছি, প্রতিদিনই গোলা বর্ষণ হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই। সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব। দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আনার হত্যার গডফাদার কে, আনার হত্যার কার সাথে সংযুক্ত রয়েছিল এবং আনার হত্যার মূল আকর্ষণ এবং মূল ব্যক্তিটি কে। সেই সাথে সেন্ট মার্টিনকে কিন্তু দখলে নিতে চাচ্ছে মিয়ানমার। হঠাৎ মিয়ানমার বাংলাদেশের সেন্ট মার্টিনকে দখলে কেন নিতে যাচ্ছে? বাংলাদেশের সীমানা রক্ষীরাকারী কিছু করতে পারছে না এবং কিছু বলতে পারছে না। সেই সাথে শেখ হাসিনাও কিন্তু ফেসে যাচ্ছে। আজকের এই বিষয়গুলো, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আমি বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো এক নজরে দেখে আসি। আসল গডফাদারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেনজির না, বেনজির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন। সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন, আনার চোরাচালানে যুক্ত ছিল এমন কথা আমরা বলিনি, এমনকি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে এমন কথাও নাকি সরকার বলেনি। পাশাপাশি বেনজির সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, বেনজিরের সম্পদের যে বিবরণ আসছে সেখানে কাগজপত্র ঠিক আছে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি কোনো অপরাধ করেছেন, তিনি সম্পদ দখল করেছেন, অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য নাকি এখন পর্যন্ত আসেনি। এবং তিনি বলছেন, যদি তদন্ত কর্মকর্তারা প্রমাণ করতে পারে তখন দেখা যাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। এটাও অবশ্য সেই তদন্ত কর্মকর্তাদের উপর একটা থ্রেট, যে যারা তদন্ত করছে তারা যদি খুঁজে বের করতে পারে, তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। কারণ মন্ত্রী নিজে বলেছেন এখন পর্যন্ত যে কাগজপত্র আসছে সেগুলো ঠিক আছে এবং সেখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা বড় কোনো অপরাধ না। আমরা এই মন্ত্রীর বক্তব্যগুলো একটু দেখি। তার আগে বেনজিরের এখন পর্যন্ত কি সম্পদের বিবরণ আমরা পেয়েছি সেগুলো একটু দেখে নিই। তারপর মন্ত্রীর মন্তব্যের সাথে আমরা মিলিয়ে বোঝার চেষ্টা করব তিনি কতটা প্রাণান্তকর চেষ্টা করছেন বেনজিরকে বাঁচাতে, পাশাপাশি আনারকে ক্লিনচিট দিতে। বেনজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানের 4টি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল, নতুন করে সংস্থাটি আরও 8টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডার ফ্ল্যাট 2টি বাণিজ্যিক বা অফিস স্পেস। এছাড়া দুদক বেনজির পরিবারের আরও প্রায় 76 বিঘা অর্থাৎ 25 একর জমির খোঁজ পেয়েছে। সব মিলিয়ে বেনজির পরিবারের নামে 697 বিঘা জমি পাওয়া গেছে। এবার দেখি মন্ত্রী কি বলছেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে আমরা দায়ী করতে পারি। কাগজপত্র সঠিকভাবে আসছে, তিনি এখনকার কথা বলছেন, কাগজপত্র সঠিকভাবে আসছে, এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা দেখা যাবে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি, তারা যদি কিছু প্রমাণ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত বেনজিরের যে সম্পদের তথ্য আসছে, যে কাগজপত্র এসেছে সেগুলো সঠিকভাবে এসেছে এবং এখানে যদি কিছু ভুলভ্রান্তি থাকে, অর্থাৎ বেনজির কোনো অপরাধ করেছেন, অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছেন, সেটা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হচ্ছে না। এতদিন পরে এসে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। বেনজির পালিয়ে গেছেন 4 মে, 23 এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং 1 মাস পরে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন। এবং তারপর এতগুলো দিন যাওয়ার পর 13ই জুন দুদকের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে খুরশিদ আলম খান প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে, এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে। নিশ্চিতভাবে তিনি বলতে পারছেন না দুর্নীতি দমন কমিশন মামলা করবে কিনা। দুর্নীতি দমন কমিশন যদি মনে করে তাহলে এখন মামলা হতে পারে। এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা যদি কিছু প্রমাণ করতে পারে তখন সেটা দেখা যাবে। অর্থাৎ মামলা হবে কিনা সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করে বলছেন না, দুর্নীতি দমন কমিশনের আইনজীবীও স্পষ্ট করে বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করেন, তারপর দুদক আইনজীবীর মামলা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকাটা খুবই স্বাভাবিক। এবার আমরা একটু দেখি সাবেক এমপি, সাবেক বলতে হয় কারণ তার হত্যাকাণ্ডটা এখন নিশ্চিতভাবে প্রমাণিত, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে ক্লিনচিট দেবার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, আনার চোরাচালানে জড়িত তা কখনোই বলিনি। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানে জড়িত ছিলেন এমন কথা কখনোই বলা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপির এলাকাটি সন্ত্রাসপ্রবণ, তাই হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা কখনো বলিনি যে চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন। তাহলে এতদিন ধরে ডিবি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ যে দাবিগুলো করে আসছে এবং যেগুলো এতদিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো সবকিছুই কি মিথ্যা ছিল? এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে যে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল সেটা কি মিথ্যা? এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে যে 22টা মামলা ছিল, যে 22টা মামলা 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তুলে নেওয়া হয়েছে এবং তার মধ্যে স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান, এমনকি হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল, সেগুলো সবই কি ভুল ছিল? অবশ্যই সরকার সেটাই দাবি করতে পারে, কারণ তারাই আনারকে একবার ক্লিনচিট দিয়েছিল, তার বিরুদ্ধে থাকা 22টা মামলা তুলে নিয়েছিল এবং ইন্টারপোলের রেড অ্যালার্টও তুলে নেওয়া হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। কিন্তু হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির এবং আনারকে বাঁচাতে চাইছেন কেন? কেন তাদের অপকর্ম আড়াল করতে চাইছেন? বেনজির যে অপরাধগুলো করেছে তার পেছনে তাকে নিয়োগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় অবশ্যই ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব একজন অপরাধী দেশে আছেন কিনা, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, সেগুলোর খোঁজ খবর রাখা। তিনি তখন বলেছিলেন 1 মাস পর, বেনজির দেশ থেকে পালানোর 1 মাস পর বলেছিলেন তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই, তাকে জেনে জানাতে হবে। অথচ গণমাধ্যমে চৌঠামের পর থেকে খবর প্রকাশিত হতে থাকে বেনজির পুরো পরিবার নিয়ে চৌঠামে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি দুবাইতে গেছেন, কোনো গণমাধ্যম দাবি করেছিল তিনি তুরস্কে গেছেন, কিন্তু তিনি দেশে নাই। এই তথ্যটা গণমাধ্যমে এসছে চৌঠামের পর থেকেই, অথচ জুনে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে তথ্য দিতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তথ্য থাকবে না, আমরা তাকে এতটাও অথর্ব মনে করি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতটাও অথর্ব মনে করি না। এবং কেন করি না সেটা আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম। এবং তখনই আমরা প্রাথমিকভাবে বেনজিরের একজন গডফাদারকে খুঁজে বের করেছিলাম। এবার বেনজিরের পাশাপাশি আমরা আনোয়ারুল আজিম আনারকে ক্লিনচিট দেওয়া একই চরিত্রের সন্ধান পেলাম। যে নাফ নদী দিয়ে যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনে লোকজন যাতায়াত করে, ওটাই মোটামুটি প্রচলিত পথ, যখন যাতায়াত করে তখন এই নাফ নদীর কিন্তু দুদিকে পড়েছে। নাফ নদী মিয়ানমারেও পড়েছে, আমাদের এখানেও পড়েছে। তো মিয়ানমারের দিক থেকে এই নৌকাগুলিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় অথবা গুলি আসে। গুলিগুলো কে করে? মিয়ানমারের দিক থেকে কেউ করে, মিয়ানমারের সরকারের লোকজনও করতে পারেন অথবা বিদ্রোহীরাও করতে পারেন। তবে যদ্দূর জানা যায় যে সরকারের যারা নিরাপত্তা বাহিনীর লোকজন আছেন তারাই এই গুলিগুলি করে থাকেন। এবং এই গুলিগুলি যখন করেন তাতে এতটুকু বোঝা যায় যে এই পথটার নিরাপদ নেই। এই যে নিরাপদ নেই, তাহলে এখানকার মানুষ যাবে কি করে? কি করে যাবে? 9 দিন, পাক্কা 9 দিন মিয়ানমারের কারণে, মিয়ানমারের এই সমস্ত উৎপাতের কারণে টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের যোগাযোগ একেবারে বন্ধ। কোনো ট্রলার, কোনো জাহাজ, কেউ এই নাফ নদী দিয়ে আর সেন্ট মার্টিনে যেতে পারছে না। সমস্যাটা কী হচ্ছে দেখুন, সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু একটা ইউনিয়ন, বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার একটা ইউনিয়ন, মানে টেকনাফ উপজেলার। তো ওই ইউনিয়নের লোকজনকে কিন্তু নানা কাজে উপজেলায় নিয়মিত আসতে হয়। কেবল তাই না, পাশাপাশি সেন্ট মার্টিনে তো খুব কৃষি সম্পদ, ওখানে কোনো কৃষি পণ্য উৎপাদন হয় না, শাকসবজি হয় না, ওটা মোটামুটি একটা পর্যটন টাইপের। আর ওখানকার যারা বাসিন্দা তাদের একমাত্র আয় হচ্ছে মাছ ধরা, সমুদ্রে মাছ ধরেন তারা। এখন ওই গুলির ভয়ে তারা কিন্তু সমুদ্রে মাছও ধরতে যেতে পারেন না। আর মাছ ধরলে কি হবে? ওই মাছ তো বিক্রি করতে হবে, কোথায় বিক্রি করবেন?
নিজেরা বিক্রি করবেন। ওখানে সেন্ট মার্টিনে মোট পপুলেশন সব মিলে 10,000-এর মতো। তখন ওই মাছ কিনে কি হবে? খাবার কোথায়? শাক সবজি কোথায়? অনেক মশলা কোথায়? এগুলো তো কিছুই নেই। সবগুলি কিন্তু কক্সবাজার অথবা টেকনাফ থেকে যায়, সেখানে যাতায়াত তো বন্ধ। এটা হলো একটা দিক। ধীরে ধীরে সেন্ট মার্টিনে যারা অবস্থান করছিলেন তাদের অবস্থা খারাপ হতে থাকে। তারা কি খাবে? তাদের খাওয়ার সমস্যা হতে থাকে। বিপরীত দিকে ওই 9 দিনের আগে যে 1000 খানেক লোক টেকনাফে এসেছিলেন তারা কিন্তু আর ফিরতে পারছেন না। তারা তো এমনভাবে এসেছিলেন যে আজকে বিকেলেই তারা ফিরবেন, তাদের কিন্তু ফেরাটাও বন্ধ হয়ে গেল। এই যে মানবেতর অবস্থা, এই অবস্থা থেকে মুক্তির কি উপায়? এই উপায় নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে মোটামুটি একটা বেকায়দায় ছিল এই মানুষগুলো। কিন্তু উপায় যে কিছু একটা আছে, কিছু যে একটা করা দরকার, এটা কিন্তু প্রশাসনের মধ্যে এই ব্যাপারে কোনো হেলদোল দেখা যায়নি। এখন দুটো পয়েন্ট এখানে। 1 নম্বর পয়েন্ট হলো এই মানুষগুলোর জন্য এখন কি করা দরকার? তাদেরকে তো এখানে পাঠাতে হবে, আর যারা এসে আটকে গেছে তাদেরকে তো এখানে প্রোটেকশন দিতে হবে। সেটা কে দিবে? কার দেওয়ার দায়িত্ব? নিশ্চয়ই প্রশাসনের দেওয়ার দায়িত্ব। প্রশাসনকে সেই দায়িত্বগুলো পালন করেছিল কদিন। আরেকটা পয়েন্ট হলো যে মিয়ানমারের পক্ষ থেকে গুলি কেন ছোড়া হলো, কেন ছোড়া হচ্ছে, অথবা এই গুলি ছোড়ার কারণে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে, যে আতঙ্ক ভর করছে, তার কারণে আমাদের একটা দ্বীপ এবং তার জনগোষ্ঠী এবং টেকনাফের জনগোষ্ঠী তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, সেটার জন্য আমাদের সরকারকে মিয়ানমারের সরকারের কাছে কোনো প্রতিবাদ জানিয়েছে? আমরা এখন পর্যন্ত জানি না বিষয়গুলো। কেন প্রতিবাদ জানানো হয়নি? আমরা মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু এই বন্ধু রাষ্ট্রের আচরণগুলো কি বন্ধুর মতো? 10 লাখেরও বেশি রোহিঙ্গা তারা আমাদের এখানে ঠেলে দিয়েছে, একজনকেও ফেরত নেয়নি। গত কয়েক বছর ধরে নানা দেন দরবার হচ্ছে, তারা কাউকেই ফেরত নিচ্ছে না। শুরু থেকেই কিন্তু এই ক্ষেত্রে নানা ধরনের অচল অবস্থা কাজ করছে। সরকারের পররাষ্ট্র নীতি কি নীতি আমি বুঝি না, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি সেটাও বুঝি না। কাউকে তো ফেরত পাঠাতে পারেনি তারা, বরঞ্চ এরা এখানে এসে আমাদের এখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। 2 দিন পর পর খবর আসছে এখানে গোলাগুলি, মারামারি, ঘোরাঘুরি হচ্ছে। মাদকের একটা আখড়া হয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। তাহলে এভাবে আমরা কেন এই সমস্ত প্রবলেমগুলোকে ইনভাইট করছি অথবা সহ্য করছি? তারেক রহমান এত উনি লন্ডনে বসে এই দেশ পরিচালনা করবে, ওনার ভাই মারা যাওয়ার পরে উনি এদেশে আসেননি। এত বড় নেতা উনি। এই দেশের প্রতি ওনার টান নেই। ওনার মা অসুস্থ, ওনার মা মৃত্যু সজ্জায়, ওনার মার দেখতে উনি আসেন না। কিন্তু প্রত্যেক দিন বিএনপিরা বলে এই খালেদা জিয়া মরে গেল, এখন খালেদা জিয়া যদি বিদেশে পাঠানো না হয় খালেদা জিয়া মরে যাবে। চাঁদের যদি এরাম কোনো লোকাল নেতা বলে ঝেনে দেয়, হ্যাঁ তার সেটা বাড়ি সোজা করে দেবো, কথা এখনো বলছে। ভাষাটার আপনি ভাষাগত বলছেন, এর চেয়ে ভালো ভাষা ওদের জন্য হবে না। বিএনপিরা যেভাবে এই বক্তৃতা নিয়ে যেভাবে মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, আমার তো ফেসবুকে তো দেখা হয় না। মানুষ যখন আমার বলছে আপনার খুব বাজে কথা বলছে, বরিশালের অমুক বলেছে, দেখলি পাবো। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হয়ে গেল যে আমি একজন রোগী হার্ট সেন্টারে, আমাদের হৃদরোগ হসপিটালে গেলাম। তখন লিফটের মধ্যে একজন বলছে যে আপনি কি ঝিনাইদহের মেয়র? তা আমি বললাম না, ছিলাম এককালে। তা বললো যে আপনি যে বক্তৃতা করেছেন এতে তো আপনি খুব বিপদে পড়বেন। তা আমি বললাম তুমি কী করো? তা বললো যে আমি ব্যবসা করি। কিসের? বলে আমার দোকান আছে। কোথায়? বলে ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহে বলে ময়মনসিংহে এই নিয়ে আলোচনা করতেছিল বিএনপিরা দায়িত্ব। তা ময়মনসিংহের বিএনপিরা আলোচনা করছে। তা আমি তো ওদের কোনো লোক নিয়ে বলিনি, খালেদা জিয়া নিয়ে বলিনি। ওদের তো সবচেয়ে প্রিয়জন খালেদা জিয়া। তা আমাদের প্রিয়জন বঙ্গবন্ধুর পরে হলো শেখ হাসিনা। তো তার নিয়ে বাজে কথা বলার পরে আমি তো বলেছি সালাউদ্দিন কাদের চৌধুরী এই জায়গায় মারা হয়েছিল। অনেকেই বলছে মারা হয়নি। এর মধ্যে আবার দেখলাম মন্তব্য, অনেকেই বলছে না সালাউদ্দিন কাদের মারতে এসে আপনারা দৌড় মারিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে শোনা দরকার ছিল যে আমরা দৌড় মারিলাম না সালাউদ্দিন কাদের চৌধুরী। যে কারণে মশহুর ভাইয়ের এই ঘটনার পরে মশহুর ভাইয়ের সেই দাপটটা থাকলো না কেন? যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে। আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে, ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রির আন্ডারে, তারা ফেল করে তার কোনো ডিফেন্স। এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো তাহলে আমাদের মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই।
বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তো আমরা ছেড়ে দেব না। বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল, অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রির আন্ডারে যে কোস্টগার্ড, বিজিবি যারা আছে ওনারা দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি, এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতর সমন্বয় আছে। ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। সম্মানিত দর্শক, পুলিশের সাবেক আইজি বেনজিরকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি একসময় সৌভাগ্যের বরপুত্র ছিলেন। তার সুন্দর দেহস্রষ্ট, তার অঙ্গভঙ্গি, তার ঘাড় বাঁকানো, তার হাসি, তার ক্রোধ, কারোর প্রতি রাগ হওয়া, কাউকে হুমকি দেওয়া, তার বিভিন্ন ডায়ালগ, তার বিভিন্ন কর্মকাণ্ড পুলিশে থাকা অবস্থায় সবসময় আলোচিত ছিল এবং সমালোচিত ছিল। তিনি অনেকের ভালোবাসার পাত্র ছিলেন, বিশেষ করে নারীদের। অনেক নারী তাকে পছন্দ করতেন। তিনি কোন নারীকে কিভাবে পছন্দ করতেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু নারীরা তাকে পছন্দ করত। আর তার যা ছিল এটি সঙ্গত কারণেই নারীদের কাছে খুব আকর্ষণীয়। গায়ের রং, চেহারা, পদ, পদবি, টাকা পয়সা, স্মার্টনেস এবং ইংরেজি বলার ধরন। যারা একটু ভালো ইংরেজি বলতে পারেন, শিক্ষিত মেয়েরা তাদেরকে খুবই পছন্দ করেন। এখন এই যে নারীদের যে ভালোবাসা, সেটাকে তিনি কিভাবে গলায় পড়েছেন, কিভাবে ব্যবহার করেছেন, সেটি ভিন্ন একটি বিষয়। নম্বর 1। তো সেই বেনজির সাহেব ক্ষমতা চলে যাওয়ার পরে খুবই বিপদে পড়েছেন। এখন তাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে দুর্নীতির। নানা রকম তথ্য উপাত্ত প্রতিদিন সারি সারিভাবে তার কাছে আসছে। সত্য মিথ্যা বিবেচনাধীন, আদালত বিবেচনা করবে। যারা তদন্ত সংস্থা রয়েছেন তারা এই বিষয়গুলো আসলে সত্য কিনা এগুলো তথ্য প্রমাণ সহ কোর্টকে হাজির করবেন কোর্টে। কিন্তু বাংলাদেশে যাওয়া হয়, সবাই বলার চেষ্টা করছেন আরে আরে এসব হবে না, কিছুই দেখো ঠিকই পার পেয়ে যাবে। কেউ বলছে যে জানো তার হাত কত বড়, তার সাথে কার কার কি খাতির আছে এবং কি কি ঘটতে পারে, এগুলো সবই আই ওয়াশ। তিনি বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন, এটা নিয়েও নানা কথা। কেউ বলছেন বাংলাদেশে আছেন রাজার হালে, কেউ তার টিকিট স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র উনি ছাড়া কেউ তার ব্যাপারে একটা আহ শব্দ করার ক্ষমতা বাংলাদেশে নেই, তিনি এতটাই সুরক্ষিত। কেউ বলছে আরে না না তিনি পালিয়ে গেছেন, এয়ারপোর্ট দিয়ে গেছেন, চার্টার্ড প্লেনে করে গেছেন, সীমান্ত দিয়ে গেছেন। কেউ দুষ্টমি করে বলছেন বোরকা পরে গেছেন, এয়ারপোর্ট দিয়ে বিমানবন্দর দিয়ে বোরকা পরে গেছেন। তো এরকম একটা আলোচনা আমি বললাম যে এটা সম্ভব নয়, এত বড় একজন মানুষ, পুরুষ, এরকম সুন্দর শরীর, এটা নিয়ে ঢাকা বিমানবন্দরে বোরকা পরে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা বোঝা যায়। যেন বলে বোরকা পরে তিনি ইমিগ্রেশন সবকিছু পার হলেন, কিন্তু প্লেনের মধ্যে তিনি কি করবেন? তো এই সব বিষয়গুলো নিয়ে খুবই রসঘন, খুবই নির্মম আলোচনা হচ্ছে। তো কেউ বলছেন তিনি কোথায় আছেন, ভারতে আছেন, কেউ বলছেন যে না তিনি তুরস্কে আছেন, কেউ তাকে জেদ্দা পাঠিয়ে দিয়েছেন, কেউ তাকে মক্কা পাঠিয়ে দিয়েছেন, কেউ তাকে দুবাই পাঠিয়ে দিয়েছেন, নানা রকম আলোচনা। কেউ আবার বলার চেষ্টা করছেন যে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারাতে আছেন, কেউ বলছেন ইস্তাম্বুলে আছেন, সেখানে তার এক বন্ধুর বাসায়, এবং তিনি এরদোয়ান তুরস্কের যে প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করার চেষ্টা করছেন। তো এই যে বেনজির সাহেবকে নিয়ে এত যে ঘটনা, তার মধ্যে আবার বেনজিরের নতুন নতুন যে ফ্ল্যাট, নতুন নতুন সম্পত্তি, এগুলোর হদিশ পাওয়া যাচ্ছে। কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে তার আসলে এত টাকা দেশে বিদেশে, এগুলো কিয়ামত পর্যন্ত এগুলো শুধু বেরোতেই থাকবে। ভাগ্যিস উনি ধরা পড়েছিলেন, না তো একেবারে পুরো প্রথমে গোপালগঞ্জ কিনে ফেলতেন, এরপর আস্তে আস্তে ফরিদপুর, তারপরে বলতেন আমি এই বাংলাদেশেরই মালিক। যা হয় আমাদের দেশে ওই হাতি খাদে পড়লে সবাই চামচিকে যেমন খোঁচা মারে, এখন বেনজিরকে নিয়ে আলাপ আলোচনা করা এটা আমার আপনার সবারই একটা ভালো লাগার ঐতিহ্যগত বিষয়, এটা হয়ে গিয়েছে। তো যেহেতু এই আলোচনা চলছে, তার মধ্যে দেখুন তার পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে, 80,000 টাকার মাছ চুরি হয়েছে। এগুলো আবার খুব দায়িত্ববান যারা লোকজন আছেন তারা ধরেছেন, আবার সেই চুরি করা মাছ নিলামে বিক্রি করেছেন, এবং সেগুলো আবার পত্রিকায় এসছে যে বেনজিরের 1000 কোটি টাকার প্রকল্প থেকে 80,000 টাকার মাছ চুরি হয়েছে, এবং আমাদের জাতীয় দৈনিকে এটা আবার প্রকাশিত হয়েছে, মাছের ছবি সহ, চোরের ছবি সহ, সব মিলিয়ে কি নিদারুণ ব্যাপার। এরপরে ওই যে গোপালগঞ্জে বেনজিরের যে রিসোর্ট, তার সামনে এখন তাকে গালাগাল করার জন্য, তার বিরুদ্ধে কথা বলার জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়ে থাকে, সাংবাদিকরা যায়, ইউটিউবাররা যায়, আর তারা প্রাণ খুলে বেনজির সম্পর্কে বলতে থাকে, কাকে জোর করে তিনি জমি দখল করেছেন, কার কি করেছেন, এবং তারা এই কথা বলে খুব আনন্দ পান, মজা পান। তো এরকম কিছু ছেলে ওখানে সবসময় দাঁড়িয়ে থাকে। তো সেখান দিয়ে পুলিশের এক সাব ইন্সপেক্টর যাচ্ছে, তিনি হয়তো সঙ্গতি কারণে বিরক্ত, তাদের সাবেক আইজিকে নিয়ে এরকম ঠাট্টা করে, মস্করা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, তিনি একটু জিজ্ঞাসা করেছেন, অমনি তার উপরে একেবারে তেলে বেগুন এভাবে সবাই জ্বলে উঠেছে, এবং তারও ভিডিও করা শুরু করেছে। আর সেই লোক পুলিশের যে সাব ইন্সপেক্টর, সে রীতিমতো দৌড় সেখান থেকে। আবার বাংলাদেশে কি হচ্ছে, বেনজিরের সাথে যাদের সম্পর্ক ছিল তারা অনেক এডিশনাল আইজি,
অনেকে ডিআইজি, অনেকে এসপি, এরকম অনেক মোর দ্যান 30-40 জন কর্মকর্তা। এখন এদেরকে বেনজিরে ভাগ্যবরণ করার জন্য, পুলিশ থেকে বাদ দেওয়ার জন্য একটা বিরাট পক্ষ, শক্তিশালী পক্ষ কাজ করছে। এর কারণ হলো এরকম 30-40 জন ডিআইজি, এসপি লেভেলের লোক বেনজিরের সহযোগী হিসাবে প্রমাণ করে তাদেরকে যদি চাকরি থেকে বাদ দেওয়া যায়, তাহলে অন্তত পক্ষে 40 জনের জায়গাতে 400 জন লোকের কপাল খুলে যাবে, প্রমোশনের জট যাকে বলে খুলে যাবে, এবং অনেকে নতুন নতুন পদে বসতে পারবে। তো এই জন্য পুলিশ বাহিনীর মধ্যেও নিদারুণভাবে কিন্তু অনেক খেলা চলছে, এবং সেই খেলার কারণে পত্রপত্রিকাগুলো নিত্য নতুন তথ্য পাচ্ছে, এবং ওই বেনজিরে যারা প্রতিপক্ষ পুলিশের মধ্যে আছেন তারাই এই তথ্যগুলো সরবরাহ করছে। এখন প্রশ্ন হলো, বেনজির কোথায় আছেন? তিনি কোথায় আছেন আল্লাহ জানেন, তিনি জানেন, আমরা জানি না। কিন্তু আমরা তাকে নিয়ে একটা ফ্যান্টাসি করতে পারি যে ধরুন তিনি এখন তুরস্কে আছেন, এবং সেখানে এরদোয়ানের সঙ্গে তার একটা বৈঠক হয়ে গেছে, এবং এরদোয়ান তাকে তার উপদেষ্টা বানাতে চাচ্ছেন। এর কারণ হলো বিগত নির্বাচনে এরদোয়ান আসলে জিততে পারেননি, এবং খুব অল্প ভোটের ব্যবধানে তিনি যখন জয়লাভ করলেন, তাকে আবার দ্বিতীয় দফা ভোট করে তাকে জয়লাভ করতে হয়েছে। তো সবাই, এরদোয়ানের বয়স হয়েছে, সবাই মনে করেছিলেন যে হয়তো এটাই এরদোয়ানের শেষ নির্বাচন, কিন্তু এরদোয়ান শেষ করতে চাচ্ছেন না, তিনি আরেক দফা নির্বাচন করবেন। তার বয়স যাই হোক না কেন, শরীর স্বাস্থ্য খুবই ভালো। এই জন্য তার তো একজন এক্সপার্ট দরকার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, এবং এই মুহূর্তে বেনজির সাহেবের চাইতে সারা দুনিয়াতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট আর কেউ নেই। তো যার জন্য তুরস্কে এরদোয়ানের কাছে তার কদর কি হতে পারে যদি এরদোয়ান সত্যিকার অর্থে একটা দামি নির্বাচন করতে চান। একইভাবে দিল্লিতে তার চাহিদা আরো বেশি, আরো ব্যাপক। এ কারণ হলো নরেন্দ্র মোদী বাংলাদেশে যে কাজটা করেছেন, যে বুদ্ধি দিয়েছেন তার গ্রুপ, সেই জিনিসটি আসলে তারা বুদ্ধি দিয়েছেন ঠিকই, টেকনোলজি দিয়েছেন, কিন্তু টেকনোলজিটার যে বাস্তব প্রয়োগ, এটা বেনজির সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে এটি দিল্লি পুলিশের নেই, পশ্চিমবঙ্গ পুলিশের নেই। তো সেই ক্ষেত্রে দেখেন, নরেন্দ্র মোদীর মতো একটা লোক সিরিয়াসলি ধরা খেলো, অপমানিত হলো। তিনি তো আবার চতুর্থ দফার যে নির্বাচন যদি হয় সেখানে ধরা খেতে চান না তিনি। এই জন্য তারও বেনজিরের সহযোগিতা দরকার, এবং তিনি দরকার হলে আদানির মাধ্যমে, আম্বানিদের মাধ্যমে বেনজিরকে যেভাবে হোক না কেন দিল্লিতে তিনি চাইবেন তার উপদেষ্টা হিসেবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা। তো এরকম যদি আমরা যেটা কল্পনা করে বললাম, বাস্তবে দেখেন দুই জায়গাতে কিন্তু দুটো সরকার শক্তিশালী, এবং তাকে নিয়ে যদি এরকম টানাটানি হয়, এবং সেখানে যদি বেনজির সাহেব আসলেই ভালো কিছু একটা করে বসেন, তাহলে বাংলাদেশে আমরা যারা তার বিরুদ্ধে বলছি, তার গরু চুরি হয়ে যাচ্ছে, মাছ চুরি হয়ে যাচ্ছে, এগুলো তার জন্য সাপে বড় হয়ে যেতে পারে, এবং তিনি একেবারে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্বে পরিণত হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।